গণহত্যার জন্য পৃথিবীতে আসলে কে ক্ষমা চাইছে? আমরা কি কখন বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনের বিরুদ্ধে অভিযোগটা তুলেছি যে আমার বেঙ্গল লুটের টাকা ফেরত চাই? লর্ড ক্লাইভ যে এখানে জাহাজ ভর্তি করে সোনা লুট করে 1757 সালের জুন জুলাইতে ইংল্যান্ডে নিয়ে গেছেন, আমি সেই টাকা ফেরত চাই, তোমরা ক্ষমা চাও, তা না হলে তোমার সাথে আমার ডিপ্লোম্যাটিক সম্পর্ক হবে না। ভারত যুদ্ধের শেষ দিনগুলোতে ডিসেম্বরে কোনো দিন $2 to $3 বিলিয়ন ওয়ার্থ লুটপাট করে নিয়ে গেছে। সেই ভারতের সাথে কি আমরা সম্পর্ক রাখছি না? রাখতেছি তো। তারা তো আমাদের পুরো মুক্তিযোদ্ধাদেরকে গাদ্দার বলে, তো মুক্তিযোদ্ধারা গাদ্দার, তো এইটা তারা বলেছে যে আমরা আর গাদ্দার বলবো না। তাদের পাঠ্যপুস্তক এইসব জায়গা থেকে তারা যেসব জায়গাতে এই রেটরিকটা তৈরি করেছে, এই যে ন্যারেটিভটা তৈরি করেছে, সেটা তারা সংশোধন করেছে এই পর্যন্ত। আমরা কি এখনো 71কে ঘিরে ভারতের রাজনীতি করব? 24-এর গণ অভ্যুত্থান হয়ে গেছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা ফ্যামিলি, আমরা পরিষ্কার মন নিয়ে আমাদের সামনে এগোনো দরকার। ইসাকদার এটি আহ্বান করেছেন। পরিষ্কার মন নিয়ে সামনে এগোনো দরকারের মতো এই যে এতগুলি অমীমাংসিত বিষয়, সেগুলো অমীমাংসিত রেখেই আমরা সামনে এগোবো, নাকি আসলে উনি কি চাইছেন আমাদের কাছে? উনি আমাদের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ চাইছেন। উনি চাইছেন যে ওনারা যেটা বলবেন আমরা সেটা মেনে নিব। ওনারা 1971 সালে শুধু না, 47-এর পর থেকে 71 পর্যন্ত একাধিকবার বাঙালি জাতিকে ওই সময় পাকিস্তান রাষ্ট্র এবং সরকারের মুখোমুখি করেছেন। 52 সালে পাকিস্তান সরকার গুলি চালিয়েছিল আমাদের ভাষা আন্দোলনকারীদের উপর। এরপরে বিভিন্ন সংগ্রামে আন্দোলনে তারা গুলি চালিয়েছে এবং সেই গুলিতে বহু বাঙালি নিহত হয়েছে। আসাদের রক্তাক্ত শার্ট নিয়ে কবিতা লেখা হয়েছে। জহির রায়হান জীবন থেকে নেওয়ার মতো সিনেমা তৈরি করেছেন এবং এই আন্দোলন এবং সংগ্রাম অব্যাহত ছিল, কেননা পাকিস্তান রাষ্ট্র কোনোদিনই বাঙালিদেরকে পরিবার মনে করে না। আইয়ুব খান 10 বছরের চেয়ে একটু বেশি শাসন করেছেন। তিনি একটা বই লিখেছিলেন, ফ্রেন্ডস নট মাস্টার্স, এবং সেইখানে তিনি আমাদের জন্ম সূত্র নিয়ে ব্যঙ্গ করেছিলেন। আমাদেরকে তিনি অযোধ্যা জাতি, ভীরু জাতি, এমনকি আমাদের জন্ম হয়েছে নিম্ন জাতের হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকে, এইসব কথাবার্তা তার সে বইয়ের মধ্যে আছে। ফলে আমাদের প্রতি তাদের কোনো রেসপেক্টেবল অ্যাটিটিউড ছিল না, আমাদের প্রতি তাদের কোনো রেসপেক্ট ছিল না। এইখান থেকে তারা কিছু জগন্নাথ তাদের হয়ে কথা বলে এরকম লোককে একাধিকবার পাকিস্তানের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। সেরকম প্রধানমন্ত্রী তো কাজী জাফরকে আমরা দেখেছি হতে, এরশাদের, তারপর আমরা দেখেছি মওদুদ আহমেদকে হতে। স্বৈরাচার তো যাকে তাকে খুশি যখন তখন প্রধানমন্ত্রী বানাতে পারে। গণতান্ত্রিক কোনো প্রধানমন্ত্রী আমাদের বাঙালিদের কাছ থেকে তারা হতে দেন নাই, এবং এই প্রধানমন্ত্রী হতে দিবেন না, বাঙালিকে তার শাসন করতে দিবেন না, এটা নিয়েই কিন্তু যুদ্ধটা। যদি তারা তখন সেইগুলি মেনে নিতেন, আমাদেরকে পরিবার মনে করতেন। এখন তারা খুব ইসলামকে স্মরণ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ দিয়েছেন। যখন তারা আমাদের উপর গুলি চালিয়েছেন, ধর্ষণ করেছেন, এটা কোন ইসলামে ছিল? কোথায় ছিল যে বাঙালি জাতিকে ধর্ষণ করা যাবে, বাঙালি জাতিকে হত্যা করা যাবে, বাঙালি জাতির উপরে রাতের অন্ধকারে ট্যাঙ্ক চালিয়ে দিতে হবে? অপারেশন সার্চ লাইট কি জিনিস আমরা দেখি নাই? আমরা তো দেখেছি আমাদের বুদ্ধিজীবীদেরকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করতে আমরা দেখি নাই? এগুলি তারা বলছেন পরিষ্কার করে ফেলতে হবে আমাদের মন থেকে। আমাদের মন থেকে এই জিনিস পরিষ্কার করতে হলে তাদেরকে পাকিস্তানে আরও বিরাট পরিষ্কার অভিযান চালাতে হবে, কেননা তারা বলেছেন 2বার নাকি এটা সমাধান হয়েছে। এটা আরেকটা মিথ্যাচার, কেননা 2বার আসলে সমাধান হয় নাই। এমনকি তারা যখন সিমলা চুক্তি করেছিলেন, এটা ভারতের সাথে করেছেন, আমাদের সঙ্গে করেন নাই কিন্তু। এবং সিমলা চুক্তিকে তারা বন্দি প্রত্যার্পণ চুক্তি করেছেন, ভারতের সঙ্গে লাইন অফ কন্ট্রোল ঠিক করেছেন, এবং এই চুক্তি কিন্তু দ্বিপাক্ষিক। ওইখানে বাঙালিদের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে একজন উপস্থিত ছিলেন, কিন্তু সেই চুক্তিতে তার কোনো মতামত কিংবা কোনো কিছু ছিল না। এটা র্যাটিফাইড হয়েছে 2 দেশের পার্লামেন্টে, পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে। সেখানে তারা বন্দি প্রত্যার্পণ করার সময় তারা অঙ্গীকার করেছিলেন যে যুদ্ধাপরাধীদের তারা বিচার করবেন, যারা গণহত্যা করেছে তাদের বিচার হবে। তারা সেই বিচার করেন নাই। ফলে এইগুলি না করে আজকে যখন এই বাংলাদেশে আমরা বিচার সংস্কার ফ্যাসিস্ট প্রতিবাদ করছি, আমরা বলছি বিচার ছাড়া নির্বাচন না, সংস্কার ছাড়া নির্বাচন না, ওরা কেন বিচার করেন না? ওদের দেশে তাহলে নির্বাচন হয় কীভাবে? এই বিচার করে তারপরে নির্বাচন করুক, এই সংস্কার করে তারপরে নির্বাচন করুক। সাফ খালি আমরা আমাদের হৃদয় করব, তাদের যে গান্ধা হারকাত, সেই গান্ধা হারকাত তারা দূর করবে না। আমি উর্দুতে বললাম। এবার আমি আপনাকে বলি, বাংলাদেশ ছিল 56% জনসংখ্যার দেশ, 54% বৈদেশিক মুদ্রা তারা আর্ন করত, এবং 50% অন্তত তাদের সম্পদ পাওয়ার কথা ছিল। অথচ স্বাধীনতা যুদ্ধের পরে তারা আমাদেরকে সম্পদ দেয় নাই। যারা এইখানে নিজেদেরকে পাকিস্তানি বলে ঘোষণা করেছিলেন, তারা ফিরে যেতে চেয়েছিলেন, তাদেরকে তারা ফিরে যেতে দেয় নাই। কিন্তু আমাদের পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী নুরুল আমিনকে তারা সেখানে রেখেছে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে তারা কাদেরকে আসলে পাকিস্তানি মনে করেছে। এইখানে যারা বিহারি, যারা উর্দুতে কথা বলে, তাদেরকে তারা পাকিস্তানি নেয় নাই, নিয়ে গেছে নুরুল আমিনকে। কারণ নুরুল আমিন হচ্ছে ওই যে পোষা, তো এইরকম পোষাদেরকেই তো তারা নিয়ে গিয়েছেন। আমার কাছে আরও কথাবার্তা আছে, তবে তিনি যে পরিষ্কার হতে বলেছেন, আমার মনে হয় পরিষ্কার হতে চাইলে আগে তাদেরকে পরিষ্কার করতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে
মানে করজোরে মিনতি করে তাদের গোটা জাতির জন্য তাদের মাফ চাইতে হবে, কারণ এই জাতি আমাদের উপর অত্যাচার করেছে। এই অত্যাচারের কথা হামিদুর রহমান কমিশনের মধ্যে লেখা আছে, যেখানে বলা আছে যে পাকিস্তান আর্মি হচ্ছে সেই আর্মি যারা সাকসেসফুলি তাদের নিজের জাতিকে অধিকার করতে পারে, নিজের জাতিকে দখল করতে পারে, নিজের জাতিকে হত্যা করতে পারে। এবং 12 কপি হামিদুর রহমান কমিশনের রিপোর্ট তৈরি হয়েছিল, যার মধ্যে 11টা পুড়িয়ে ফেলে ভুট্টো এটাকে বহুদিন প্রকাশ করতে দেন নাই। এটা এখন প্রকাশিত হয়েছে, কিন্তু আপনি উইকিপিডিয়াতে গেলে দেখবেন এন্ট্রি আছে 50 লাইনের, কিচ্ছু নাই ওখানে। তারা এটা উইকিপিডিয়াতে এন্ট্রি দিতে দেন না, হলেই সেখানে গিয়ে ঝামেলা তৈরি করেন। অনেক কথা আছে, কিন্তু এই ভদ্রলোক যে বললেন ইসলামের দোহাই দিলেন, কোন ইসলামে বলা আছে যে মুসলিমের উপরে গুলি চালানো যাবে? কোন ইসলামে বলা আছে মুসলিম নারীকে ধর্ষণ করা যাবে? কোন ইসলামে বলা আছে এই গুলি চালানোর পরে আরেক স্বৈরাচার পারভেজ মোশাররফ এখানে এসে হাসিতে খুশিতে বলেছেন আমাকে মাফ করে দাও? ওনারা তো পারভেজ মোশাররফে মাফ তো করেই নাই, পারভেজ মোশাররফে খেদাই দিচ্ছে ওই দেশ থেকে। তো সেই পারভেজ মোশাররফ আমাদের কাছে মাফ চাইছে। মনে করেন পতিত স্বৈরাচার গিয়ে পাকিস্তানে গিয়ে এখন বলছে যে আমি তো আসেন মিলে যাই, তো ওনারা তো শুনবে পতিত স্বৈরাচারের কথা? পারভেজ মোশাররফ তো পতিত স্বৈরাচার, তো সেই পতিত স্বৈরাচার নাকি আমাদের কাছে মাপ চেয়েছে। ভুট্টোকে তারা ফাঁসি দিয়েছে, ওই ফাঁসির আসামি এসে আমাদেরকে বলেছে যে তাদের দেশের আইনে ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়েছে, তো সেই ফাঁসি কাস্টে ঝোলা ভুট্টো নাকি আমাদের কাছে মাপ চেয়েছে। যদি মাপ চাইতেই হয় অফিসিয়ালি চাইতে হবে, পার্লামেন্টে এসে র্যাটিফাই করতে হবে এবং আইনের মধ্যে এটা আনতে হবে যে আইনগতভাবে পাকিস্তান মনে করে যে পাকিস্তান আমাদের উপরে অত্যাচার করেছে এবং সেই অত্যাচার মানবতার বিরুদ্ধে অত্যাচার। এটা না করা পর্যন্ত আসলে তারা কিভাবে বলেন ভুইল্লা যাও? কিন্তু এই একটা শুধু আপনার কাছ থেকে জেনে যাই, আমি ফুয়াদ ভাইয়ের কাছে যাব, সেটা হচ্ছে তিনি বলেছেন 2বার এটা সমাধান হয়েছে। উনি ভাবছেন সমাধান হয়েছে। আচ্ছা, কিন্তু আসলে কি যখন জুলফিকার আলী ভুট্টো এসছেন তিনি সরাসরি এই কথাটা বলেছেন যে আমরা না, উনি বলেন নাই, উনি এটা কোথাও বলেন নাই। এবং শেখ মুজিবুর রহমান এই জন্য প্রচন্ড সমালোচিত হয়েছিলেন। ওই সময়ের প্রথম এই ঢাকার বিভিন্ন জায়গাতে প্রতিবাদ উঠেছিল তার বিরুদ্ধে এবং প্রবল বিক্ষোভ হয়েছিল, এবং উনি কিন্তু এটা বলেন নাই। এমনকি নিয়ম হচ্ছে আপনি যদি স্মৃতিসৌধে যান টুপি খুলে শ্রদ্ধা জানাবেন, উনি অনেক কিছু করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। উনি বুদ্ধিজীবীদের স্মরণ করেন নাই এবং এখানে যে বুদ্ধিজীবী হত্যা হয়েছে সেটার দায় নেন নাই। এখনো তারা বাংলাদেশ তাদের পাঠ্যপুস্তকে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে গাদ্দার বলে। মাফ চাওয়ার আগে বলো যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বাংলাদেশের একজন বীর যোদ্ধা, যে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে এবং শহীদ হয়েছে। আমাদের শহীদকে তারা গাদ্দার বলবে আর আমরা তাদেরকে মাফ করে দিব? অনেক ধন্যবাদ আসিফুজ্জামান ফুয়াদ। এই আলোচনাটাতে কেন আসতে চাই, কারণ এইটা আসলে 54 বছর ধরেই পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে বারবারই এটা আসছে যে গণহত্যার জন্য পাকিস্তান আসলে ক্ষমা চাইবে কিনা এবং সেটার কোনো আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা তাদের হবে কিনা। 2বার এই কথা হয়েছে, তিনি বলেছেন। অমীমাংসিতর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা করা। আপনার পড়াশোনা, আপনার জানাশোনার মধ্যে যেমন নূর ভাই বললেন, আব্দুল নূর তুষার ভাই, যে তিনি সরাসরি কখনো ক্ষমা চান নাই। আপনার কি মনে হয় যে এরকম কোনো ঘটনা ঘটেছে তারা কেউ ক্ষমা চেয়েছে? ধন্যবাদ। গণহত্যার জন্য পৃথিবীতে আসলে কে ক্ষমা চাইছে? ধরেন ব্রিটিশরা আমাদেরকে তো 190 বছর ঔপনিবেশিক শাসন কায়েম করেছে। এখানে কি পরিমাণ লুট তারা করেছে, কত শত কোটি মানুষকে তারা হত্যা করেছে, আহত করেছে, পঙ্গু করেছে 200 বছরে। সেই জায়গাতে দেখেন যে ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু বারবার শাশি থারুরের একটা বিশাল বই আছে এই ব্যাপারে, ইনগ্লোরিয়াস এম্পায়ার, যে ব্রিটিশদের 200 বছরের আমলনামা। কারেন্ট সময়ের অর্থনীতিবিদরা আপনার যে পরিমাণ ক্যালকুলেশন করেছে তাতে বলা হচ্ছে ব্রিটিশরা 44 ট্রিলিয়ন পাউন্ড, ডলার, হোয়াট এভার ইট ইজ, ধরেন এই অ্যামাউন্টের টাকা কারেন্ট টাইমে 200 বছরে তারা লুট করেছে। এখন ব্রিটিশদের কাছে কি আমরা ক্ষমা পেয়েছি কিনা, অথবা এই আবেগ তুষার ভাই কি ব্রিটিশ হাই কমিশনারের সামনে বলেন কিনা যে আমার এই যে আজাদির লড়াইতে 200 বছর ধরে যে আমার ক্ষয়, আমার যে লুট, আমার যে লক্ষ লক্ষ আজাদির লড়াইয়ের বীর পুরুষদেরকে তো হত্যা করা হয়েছে। আজকের আপনার এই জগন্নাথ কলেজ, পুরান ঢাকার যে এই যে পার্ক, আপনি দেখেন ট্রাম্প কদিন আগে মনে আছে কিনা আপনার, সে কানাডাকে 51তম রাজ্য আকারে ইনকর্পোরেট করবার কথা ঘোষণা করেছে, কারণ তার একটা হিস্ট্রি আছে ওখানে। ওই যুদ্ধটা এখনও শেষ হয়নি মনস্তত্ত্বে। মেক্সিকান বর্ডার দেখবেন সিরিয়াস ইস্যুজ আছে আমেরিকার সাথে, মেক্সিকোর সাথে। পৃথিবীর প্রত্যেকটা বর্ডার দেখেন, ভারতের সাথে চায়না, ভারতের সাথে পাকিস্তান, নেপাল, ভুটান, সীমান্ত এমন একটা জটিল জায়গা। কোনো একটা জায়গাতে এসে আপনাকে ক্ষান্ত হইতে হবে যে আমি কি অতীতে বাস করব
প্রতিদিন কি আমি অতীতে ফিরে যাব, না এটা আমি একটা ফিউচারিস্টিক রিলেশনশিপের দিকে যাব? এটার প্র্যাগম্যাটিক জায়গাটা কোথায়? আমরা কি কখন বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনের বিরুদ্ধে অভিযোগটা তুলেছি যে আমার বেঙ্গল লুটের টাকা ফেরত চাই? লর্ড ক্লাইভ যে এখানে জাহাজ ভর্তি করে সোনা লুট করে 1757 সালের জুন জুলাইতে ইংল্যান্ডে নিয়ে গেছেন, আমি সেই টাকা ফেরত চাই, তোমরা ক্ষমা চাও, তা না হলে তোমার সাথে আমার ডিপ্লোম্যাটিক সম্পর্ক হবে না। ভারত যুদ্ধের শেষ দিনগুলোতে ডিসেম্বরে কোনো দিন $2 to $3 বিলিয়ন ওয়ার্থ লুটপাট করে নিয়ে গেছে। সেই ভারতের সাথে কি আমরা সম্পর্ক রাখছি না? রাখতেছি তো। সমাধান কি এটার? মানে আপনি যদি প্রচুর এই আবেগ, আমি তুষার ভাইয়ের মুখে গত 16 বছর ভারতের বিরুদ্ধে দেখি নাই। ভারত যে দিল্লির এই আবেগ আমি ফেলানি হত্যার বিরুদ্ধে কথা বলেছি, আমি সীমান্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছি, আমি ভারতীয় দূতাবাস যখন এইখানে 3,000 টাকায় টোকেন বিক্রি করে আমি সেটার বিরুদ্ধে কথা বলেছি। 13 বছর ভারতীয় দূতাবাস আমাকে ভিসা দেয় না। আচ্ছা, গণহত্যার জন্য আমি এটা মানবো না। হ্যাঁ, ঠিক আছে, কেউ ক্ষমা চায় নাই, আমি আসি। এখন প্রশ্ন হচ্ছে যে সেই জায়গাতে 24-এর গণ অভ্যুত্থান হয়ে গেছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে। অতএব সেই রাষ্ট্র বিনির্মাণে আপনার স্ট্র্যাটেজিক রিজিওনাল ফ্রেন্ডস অ্যালায়েন্স, তার মানে এই এই আলোচনাটা আমাদেরকে খুব সিরিয়াসলি নিষ্কণ্ঠকভাবে করতে হবে। নিশ্চয়ই এই হয়েছে গণহত্যার জন্য কেউ বিচার ক্ষমা চায় নাই। আপনি অনেকগুলি উদাহরণ দিলেন। পৃথিবীতে রেজুলেশন হয় না, রেজুলেশন হয় না। কাজে এটার দিকে না তাকিয়ে সেটা ইসাক দারও বলেছেন যে হ্যাঁ, সামনের দিকে যাওয়া উচিত। আর্মেনিয়ান জেনোসাইড দেখেন, আমি আপনাকে জেনোসাইড আফটার জেনোসাইড। ধরেন জামাতে ইসলামের ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই, আমরা তাদের মন থেকে নিয়ে নিব, তাদের কখনো দরকার নাই। বা শেখ হাসিনা যে গণহত্যার দায়ে তিনি বিচারের মুখোমুখি হচ্ছেন, তিনি যদি ক্ষমা না চান, আমরা মন পরিষ্কার করে তাকে নিয়ে নিব, ব্যাপারটা কি তাই? ব্যাপারটা কখনোই তাই না। বাট হিস্টোরিক্যালি আপনি হলো ডোমেস্টিক সিটিজেনদের জেনোসাইড ইস্যুস এবং ইন্টারস্টেট রিলেশনশিপের জায়গার, ওটা তো আমাদের ডোমেস্টিকই ছিল। আমরা তখন পাকিস্তান, পূর্ব পাকিস্তান, আজকের আওয়ামী লীগের শুধু সিম্পলি ডোমেস্টিক, এটা পিওর ডোমেস্টিক ইস্যু। আপনি এটার সাথে তো অন্য দেশের সাথে যখন আমাদের যুদ্ধটা হয় তখন কি আমরা ডোমেস্টিক ছিলাম নাকি ছিলাম না? সরকারের দায়িত্ব। আমরা কি এখনো 71-কে ঘিরে ভারতের রাজনীতি করব, যে একটা বিভক্ত জাতিকে আমার অখণ্ড ভারতের সীমানার মধ্যে নিয়ে আসবো? কোন পলিটিক্সটা আমি করব? আমি কি আগামী দিনের একটা রাষ্ট্র হব, না আমি 71-এর রাজনীতিটা 54 বছর ধরে করব? আমি কোন পলিটিক্সটা করব? আমি যদি জানি আমি কাউকে যদি বন্ধু হিসেবে নেই, তাহলে তার সম্পর্কে কোনো খেদ আমার থাকবে না। সেই ইংল্যান্ড আর ফ্রান্স ইউরোপিয়ান ইউনিয়নে একসাথে হয়ে অন্য দেশের জন্য যুদ্ধ করে নাই? আচ্ছা, ফ্রান্স আর জার্মানি, আপনি শুধু দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ কারা করেছে? এই একই লোকগুলো করেছে। তো শত শত কোটি লোক মারছে একজন আরেকজনকে গত কয়েক হাজার বছরে। সেই ফ্রান্স আর জার্মানিতে, ঢাকাতে একই বিল্ডিংয়ে অ্যাম্বাসিডারদের। এখন আপনি এটা কতদিন ধরে রাখবেন? এই জেদ, এই ক্ষমা, কে কাকে মেরেছে, কার সাথে কাকে হত্যা করেছে, এটা সমাধানটা আসবে কোত্থেকে? একটা জায়গায় তো এই আলোচনাটা শেষ করতে হবে যে আপনি কি রাষ্ট্র বিনির্মাণ করবেন, না শুধু অতীতের রাজনীতিটা করবেন? আমরা কি অতীতে বকডাউন হয়ে যাব কিনা? পৃথিবীতে কখনো এই সীমান্ত গণহত্যার রেজুলেশন হয় নাই। আমাকে একটা এক্সাম্পল দেন, জেনোসাইডের কোনো হত্যার বিচার আরেকজন সরি বলে নাই। আর্মেনিয়ান জেনোসাইড বলেন, বসনিয়ার জেনোসাইড বলেন, একের পর এক জেনোসাইড। আমরা এই প্রশ্নটার উত্তরই তাহলে আব্দুল নূর তুষারের কাছ থেকে নেই। এই প্রশ্নটার কোনো উত্তর আছে কিনা আপনার কাছে? কারণ আপনি আবেগতাড়িত হয়ে কখনোই ব্রিটিশ এম্বাসির কাছে যান নাই যে আমাদের সাথে। উনি জানে কিভাবে? আচ্ছা, আমি কোথায় কোথায় গিয়েছি উনি জানে না। আমি টকশোতে দেখে নিই না, টকশোতে বলতে হবে কেন? আপনি কাকে গিয়ে কি বলছেন সব এসে টকশোতে বলতে হবে? আমাকে প্রশ্ন করলে আমি বলতাম। আমি কি কি করেছি জানে। এবং আমি আপনাকে শুধু এইটুকু বলতে পারি যে আমি কোন একটি দূতাবাসকে এমন করেছিলাম যে দূতাবাসের বাঙালি কর্মচারী বের হয়ে আমাকে পায়ে ধরে সালাম করেছিল, বলেছিল সেই দূতাবাসে বহু বছর বহু বাংলাদেশিকে আসতে দেখেছে, কিন্তু আমার মতো কাউকে দেখে নাই। যাই হোক, এটা আমি পরে বলবো। আমি যে জায়গাতে আসি সেই জায়গায় আসি। শোনেন, জিন্নার কোনো দোষ নাই, কারণ জিন্না এটা ফেরত চায় নাই। দেশ বানালো জিন্না, নেহরু আর গান্ধী, পাকিস্তান আর ভারত। ব্রিটিশ শাসন করেছে পাকিস্তান আর ভারতকে। বাংলাদেশ তো পাকিস্তানকে পরাস্ত করে বাংলাদেশ হয়েছে, কিন্তু জিন্না আর গান্ধী চায় নাই কিন্তু ব্রিটিশদের কাছে এটা ফেরত। তো এটা তো দোষ আসলে জিন্না আর গান্ধীর, কিন্তু সেই জিন্নাকে আবার ভালো মনে করে লোকজন আজকাল। এইখানে তার জন্মদিন পালন করে, জিন্না সাহেবকে বেশ সম্মান করে। আমি কিন্তু অসম্মানের পক্ষপাতী না। সকল নেতাকে সম্মান করতে হবে, যার যতটুকু অবদান আছে সেটা স্বীকৃতি দিতে হবে, যার যতটুকু সমালোচনা আছে সেটা করতে হবে। আজকে তিনি যে কথাটি বলেছেন, এই কথাটি হচ্ছে একেবারে অস্বীকার করা। তিনি তো বলতে পারতেন যে আমরা ভুল করেছি, আমাদের ভুল হয়েছে। উনি বলছেন এটা মিটে গেছে। মিটে গেছে এই সিদ্ধান্ত উনি একাকীভাবে নিলেন। $4.52 বিলিয়ন তাদের কাছে আমাদের পাওনা ছিল, সেই টাকাটা ওনারা দেন নাই। উল্টা তারা এখানে এসে বলেছেন আমাদের $21 মিলিয়ন আছে, তোমাদেরকে লোন দিয়েছিলাম, এটা ফেরত দাও। $21 মিলিয়ন আর আমাদের $4.52 বিলিয়ন। কোনটার দাম বেশি, কোনটার কম? 21 মিলিয়ন কাইটে রেখে বাকিটা দিয়ে দিক।
এগুলো বললে তো হবে না। আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি কি একবারে বলেছি যে পাকিস্তানের সঙ্গে আমাদের মেলামেশা ঠিক হচ্ছে না, পাকিস্তানের সঙ্গে বৈঠক করা ঠিক হচ্ছে না, কিন্তু পাকিস্তানের সঙ্গে বৈঠকে আমাদের গ্রিভেন্সেস আমাদেরকে বলতে হবে না? তারা আমাদের প্রতি যে অপরাধ করছে সেটা আমরা বলবো না? জিন্না বলেন নাই, গান্ধী বলেন নাই, নেহরু বলেন নাই, গণহত্যায় কেউ মাফ চায় নাই, সেজন্য ভবিষ্যতে কেউ মাফ চাবে না। তো গণহত্যায় বহু জায়গাতে বিচার হয়েছে, আসেন আমরা তাহলে মরণোত্তর বিচার করি এদেরকে। সেটাতে রাজি হবেন তারা? সেটাও তো রাজি হবেন না। এবং এই বিচারের জন্য তারা কথা দিয়েছিলেন সিমলা চুক্তিতে। তারা কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দেন নাই সিমলা চুক্তিতে। তারা ওইখানে ভারতের সঙ্গে যুদ্ধ করেছেন। তারা ওইখানে স্বীকারই করেন নাই যে একটা বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র হয়েছে। তারা মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করেছেন। তারা বলেছেন এটা পাক ভারত যুদ্ধ। তো এটা নিয়ে আমরা প্রতিবাদ করি নাই, আমরা বলি নাই যে এটা পাক ভারত যুদ্ধ না, এটা বাংলাদেশ। এখানে আসাদুজ্জামান ফুয়াদ একটা কথা বলেছেন যে সবকিছু পিটপাট করে ব্যক্তিগত ক্ষেত্রে হয়তো বন্ধুত্ব হয়, কিন্তু রাজনৈতিক বা কূটনৈতিক ক্ষেত্রে সব এগোতে হবে তা তো না। একটা রাষ্ট্রের রিকনসিলিয়েশন কমিশন একটা করেছিল, তারা একটা ট্রুথ কমিশন করেছিল। তারা কোন রকম এটাকে স্বীকার করেছে যে তারা এখানে গণহত্যা চালিয়েছে। নিজেদের দেশের ইতিহাসে কোথাও লেখা আছে তারা এখানে গণহত্যা করেছে? মুখে মুখে বলল আর হয়ে গেল? তারা ইতিহাসটাকে ঠিক মতো লিখেছে। তাদের তো এই জন্য ক্ষমা চাওয়া উচিত যে তারা ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান সহ সকল বীরশ্রেষ্ঠকে গাদ্দার বলে। তারা তো আমাদের সেক্টর কমান্ডারদেরকে গাদ্দার বলে। তারা তো আমাদের পুরো মুক্তিযোদ্ধাদেরকে গাদ্দার বলে। তো মুক্তিযোদ্ধারা গাদ্দার? তো এইটা তারা বলেছে যে আমরা আর গাদ্দার বলবো না। তাদের পাঠ্যপুস্তক এইসব জায়গা থেকে তারা যেসব জায়গাতে এই রেটরিকটা তৈরি করেছে, এই যে ন্যারেটিভটা তৈরি করেছে, সেটা তারা সংশোধন করেছে এই পর্যন্ত। বরং ইমরান খান বলেছে, ইমরান খান স্পেসিফিক্যালি বলেছে যে সে মনে করে যে পাকিস্তান অন্যায় করেছে, সেই জন্য ইমরান খান জেলে। ইমরান খানকে তারা থাকতে দেয় নাই। আমরা এই আলোচনাতে ফিরতে চাই, কারণ আসাদুজ্জামান ফুয়াদ বলছেন যে যা কিছুই হোক না কেন কূটনৈতিক সম্পর্ক, এবং আব্দুল নতুন স্যার আপনিও বলছেন হ্যাঁ আমরা সম্পর্ক তো রাখতেই চাই, কারণ সকল দেশের আমরা ব্যবসা করব, আমরা কূটনৈতিক সম্পর্ক করব, কিন্তু যতবার দেখা হবে ততবার মনে করিয়ে দিব যে তুই হত্যাকারী। কিন্তু এইটা বলে আমরা শেখ হাসিনার লোকদের সাথে দেখা হইলে আমরা এখন বলবো না যে আপনি হত্যা করেছেন, ওরকম যতবার দেখা হবে বলবো আপনি হত্যা। কিন্তু এটা করে আসলে সামনে এগোনো যাবে কিনা, এটা 100 বার যাবে। ব্যবসার ক্ষেত্রে, কূটনৈতিক ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে, আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এগুলো পিছনে ফেলতে হবে। আসাদুজ্জামান ফুয়াদ এখানে বলছেন এবং সবাই সেটা বলছেন। আসাদুজ্জামান ফুয়াদের কাছে আমি ফিরতে চাই। তিনি বলছিলেন যে সবকিছু অতীতের ভুলে আমাদের বন্ধুত্বের হাত বাড়ানো উচিত, কারণ সেটা আমাদের জন্য দরকার। আমি ছোট্ট করে শুধু এটা জানতে চাই কেন আপনার ড্যানজিগ করিডোর পোল্যান্ডে অ্যাটাক করলো এবং যুদ্ধ শুরু করলো, রাশিয়াও কিন্তু এফেক্টেড হইল এবং হিটলার যুদ্ধ হেরে গেছে, কিন্তু একটা বড় কারণ হচ্ছে রাশিয়ার স্নোফল। উইন্টারের সময় অ্যাটাক করেছে এবং তার জেনারেলও বলেছিল। এখন দেখেন সোভিয়েত ব্লকের সাথে ক্যাপিটালিস্ট ওয়েস্টার্ন ব্লকের তো মারাত্মক সমস্যা বলশেভিক রেভলিউশনের পর থেকে চলছে, কিন্তু সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনি দেখবেন হিস্টোরিক্যাল পিকচার আছে চার্চিলের সাথে রাশিয়ান সোভিয়েত ইউনিয়নের প্রধান এবং আমেরিকার প্রেসিডেন্টের বিখ্যাত ছবি আছে, একসাথে মিলে যুদ্ধ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের যেই জার্মানি ফ্রান্স অ্যাটাক করলো, দখল করলো, পুরো ইউরোপে তাণ্ডব করলো, ইউরোপিয়ান ইউনিয়ন তৈরির উদ্যোগটা কারা নিল? এই ফ্রান্স আর জার্মানি মিলে কিন্তু নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে এই ঐতিহাসিক অনেকগুলো লড়াই প্রতিটা সীমান্তে সীমান্তে আটকে আছে। আপনি গ্রিসে যান, ম্যাসেডোনিয়াতে যান, বলকান অঞ্চলে যান, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে আলেকজান্ডার দ্য গ্রেট কার, এই একটা বিতর্ক আছে যে আপনার সে কার সুপুরুষ, সে কার হিরো। এই আলোচনা মানে তর্কে একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। আপনি বসনিয়া হার্জেগোভিনাতে যান, সার্বিয়ান এবং নন সার্বিয়ান ক্রোয়েশিয়ান পিপুলের সাথে তার 1200 সালের একটা ঘটনা, এই ঘটনা তাদেরকে এখনও তাড়িত করছে। এখন প্রশ্ন হচ্ছে আপনাকে একটা জায়গায় তো মানে এটা কতদূর আপনি টানবেন, অতীতকে আপনি কত দূর টেনে নিতে পারবেন? প্র্যাগম্যাটিক লিডারশিপ এই জায়গাতে হিস্টোরিক্যালি খুব বেশি আসে না। এই যে দেখেন সারা বিশ্বে যে কলোনিয়াল যে মানে ম্যাসাকার আমরা দেখলাম 200, 250, 300 বছর, ফ্রান্স বলেন, ইংল্যান্ড বলেন, বেলজিয়াম বলেন, জার্মানি বলেন, যাদের যেখানে কলোনি ছিল, কে এইটা রেপারেশন নিয়ে আলাপ করেছে? অনেকগুলো ক্যারিবিয়ান কান্ট্রি কিন্তু কমনওয়েলথ থেকে উইথড্র করেছে, রিজাইন করেছে, কারণ ইংল্যান্ডের রানীকে অথবা রাজাকে ক্ষমা চাইতে হবে কলোনিয়াল ইয়ের জন্য এবং রেপারেশন দিতে হবে। আমার এই যে 100, 150, 200 বছরের যে ঔপনিবেশিক শাসনের লুটের টাকা ফেরত দিতে হবে। শশী থারুর কংগ্রেসের পলিটিশিয়ান, সে বলছে প্রয়োজনে $1 করে $1 করে বছরে দেন, কিন্তু দিতে হবে, $1 করে দেন। আপনি দিতে না পারলে বলেন যে আমার কাছে বেশি টাকা নাই, কিন্তু আমাকে $1 করে হলে দিতে হবে, অ্যাজ এ রেকগনিশন দ্যাট থিংস ওয়ার নট কারেক্ট।
আপনি যা করেছেন সেটা ঠিক ছিল না, এইটা বলবার জন্য। এখন এই প্র্যাগম্যাটিজম কোনো রাষ্ট্র ইউজুয়ালি দেখাইতে পারে অনেক তিক্ত অবস্থা এরকম ছিল না, ছিল না, কখনোই ছিল না। 71 পরে ছিলই একটা না। অবস্থান ছিল আমাদের, সেটা হচ্ছে শেখ হাসিনার পুরো 16 বছরে আমরা দেখেছি যে সেটা অনেকখানি কমতে 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 অনেক শেষ হয়ে ভারতের গেছে। ইন্ডিয়ান ফরেন পলিসি হ্যাঁ, সেটা হয়ে ইমপ্লিমেন্টেড গেছে। হওয়ার কারণে কিন্তু এটা আমরা হয়েছে। নতুন করে 5ই আগস্টের পর কেবল জানুয়ারি থেকে এই পর্যন্ত 3 জন মন্ত্রীকে আসতে দেখেছি, সচিব পর্যায়ের উচ্চ পর্যায়ের বৈঠক দেখেছি, বাণিজ্য ক্ষেত্রে অনেক কিছু দেখেছি, সামরিক ক্ষেত্রে 2 বাহিনীর সামরিক বড় কর্মকর্তাদের একসাথে বসতে দেখেছি। মানে 13 বছরে যা কিছু হয় নাই বা 13 বছর আগে যা কিছু হয় নাই, পাকিস্তানের সাথে হঠাৎ করে আমাদের সম্পর্কটা আমরা অনেকখানি একটা জায়গায় কোথায় যেন নিয়ে যেতে চাচ্ছি, এরকম একটা ব্যাপার আছে। অনেকখানি নিয়ে যেতে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। তাহলে? যতটুকু পিছনে চলে গেছিল 16 বছরে এটা টানতে টানতে দিল্লির ফরেন পলিসি এস্টাবলিশ করতে করতে এখানে পাকিস্তানের সাথে আমাদের কাগজের একটা সম্পর্ক ছিল, আর কিছুই ছিল না। হ্যাঁ। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা পুলিশ গিয়ে পাকিস্তানের এয়ারলাইন্সে পর্যন্ত রেড দিচ্ছে, তার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে, $কয়েকশো মিলিয়ন সে পর্যন্ত টাকাটা মানে ট্রান্সফার করতে দেয়নি। সম্পর্কটা এই লেভেলে চলে গেছে। সেই সম্পর্কটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে, খুবই মানে স্লোলি দেখতে পাচ্ছি আমি। ব্যাপারটা এরকম না যে ভিজিবল হচ্ছে, যেটা ভিজিবল সেটা হচ্ছে গণমাধ্যমে দিল্লির এজেন্ডা সেটিংটা ভিজিবল। যে আলোচনাটা 24-এর পরে আমাদের নিউ অ্যালাইনমেন্ট হওয়া দরকার ছিল, যে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে নতুন রাষ্ট্র বিনির্মাণের পক্ষে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে নতুন করে আমার স্ট্র্যাটেজিক অ্যালাইস কারা হবে, কৌশলগত মিত্র কারা তার হবে, মানে দিল্লি- রাষ্ট্রের বন্ধু বা থ্রেট কে? দিল্লি। আচ্ছা। আমার সভরেন্টির সবচেয়ে বড় হুমকি প্রতিদিন কে? আমার সীমান্ত গত 53 বছরে কে বারবার কম্প্রোমাইজ করেছে? ইন্ডিয়া করেছে। আমার কালচারাল হেজিমনি থেকে আসতেছে, কলকাতা থেকে আসছে। তাহলে আমাকে চীনের সাথে, শ্রীলঙ্কার সাথে, মালদ্বীপের সাথে, নেপালের সাথে এবং পাকিস্তানের সাথে যারাই দিল্লির অ্যাগেনস্টে দাঁড়াচ্ছে, তাদের সবার ভিতরে তো আমার একটা অ্যালায়েন্স দরকার, কারণ আমার স্বাধীনতা রক্ষা করবার স্বার্থে আমার তো কোনো অপশন নাই। আচ্ছা। আমি কার সাথে সম্পর্কটা তৈরি করব? আমেরিকা এসে, ইউরোপ এসে তো আমাকে এখানে ডিফেন্ড করতে পারবে না, করলে চায়না পারবে, এবং সেটা তো দেখিয়েছে। তার মানে এই সম্পর্কের ক্ষেত্রে আসলে দিল্লি ইস্যুটা অনেক দিল্লি বড়। অবশ্যই কেন্দ্র, আমার শত্রু। আচ্ছা, দিল্লি আমার কেন্দ্র। শত্রু সাপেক্ষেই হচ্ছে আমার রাষ্ট্র বিনির্মাণ প্রকল্প হতে হবে। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান যেখানে 129, পাকিস্তানের অবস্থান হচ্ছে 161। বাংলাদেশের রপ্তানি আয় পাকিস্তানের চেয়ে $20 বিলিয়ন বেশি। বাংলাদেশের রিজার্ভ পাকিস্তানের দ্বিগুণ। বাংলাদেশের মানুষের গড় আয়ু পাকিস্তানের চেয়ে বেশি, এবং অনেক 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 সূচকে বাংলাদেশের, আপনি কারেন্সি জানেন, পাকিস্তানের চেয়ে শক্তিশালী। মানে অনেক ক্ষেত্রে আমাদের এত ভালো ভালো অবস্থান থাকতে শুধু দিল্লিকে চেক দেওয়ার জন্য পাকিস্তানের সাথে এই সম্পর্কটা আসলে আপনি কেমন করে দেখেন? আমি ভালোভাবেই দেখি, যেখানে আপনার ব্যবসা আছে আপনি ব্যবসা করবেন। দিল্লি যদি আমাদেরকে তাদের শক্তি দিয়ে দাবিয়ে রাখতে চায়, আমি মনে করি আমরাও এরকম তাদের চেয়ে এগিয়ে আসছি, আমরা একটু পাকিস্তানকে দাবিয়ে রাখি, অসুবিধা কি? কিন্তু সেইটা তো কেউ বলছে না। পাকিস্তান হলো ভাই, পাকিস্তানকে ভাই মনে করার আগে ভাইকে বলতে হবে যে ভাই, তোমাকে মেরে ধরে গাদ্দার বলে, বিশ্বাসঘাতক বলে আমি ভুল করেছি, এটা তারা বলবে না। এখন শোনেন, পাকিস্তানের সাথে রাজনৈতিক অনেক শত্রুতা করেছে আগের সরকার, কিন্তু পাকিস্তান থেকে তুলা আমদানি বন্ধ ছিল না। পাকিস্তান থেকে প্রতি বছর তুলা আমদানি হয়েছে, পেঁয়াজ আমদানি হয়েছে, চিনি আমদানি হয়েছে, চিনি আমদানি হয়েছে, সার্জিক্যাল গুডস আমদানি হয়েছে, কিছু ঔষধ আমদানি হয়েছে। পাকিস্তান থেকে একসময় একটা ওষুধ আসতো ভেরাপামিল, ক্যালান নামে, এইটা মানে পুরো পাকিস্তানেরই মার্কেট ছিল ক্যালানের। তারপরে পাকিস্তান থেকে শুকনা ফল আসে, এবং পাকিস্তান থেকে আমাদের কাছে, এবং পাকিস্তানি 26 লক্ষ ভারতীয় এখানে চাকরি করেছে। কিন্তু আপনি সালমান রহমানের ফ্যাক্টরিতে যান, সেখানে গেলে দেখবেন যে সালমান রহমানের টেক্সটাইল ফ্যাক্টরিতে কারা চালিয়েছে? পাকিস্তানি লোকজন চালিয়েছে। তো পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সবসময় ছিল। বহু পাকিস্তানি বাংলাদেশে চাকরি বাকরি করেছে, ব্যবসায়িক সম্পর্কও ছিল। এটা কখনোই পাকিস্তানের সঙ্গে শেষ হয় না, কারণ ব্যবসায়ীরা যেখানে সস্তা পাবে সেখানে যাবে, সেখান থেকে কিনবে। এবং পাকিস্তানিরাও আমাদের কাছ থেকে যা প্রয়োজন সেরকম তারা নিয়েছে। খুব বেশি প্রয়োজন তাদের নাই, কারণ আমরা তো গম উৎপাদন করি না। আর পাকিস্তানিরা চাল রপ্তানি করে, এর কারণ হচ্ছে তারা চাল খায় না। আমরা কিন্তু পৃথিবীর প্রথম দিককার চাল উৎপাদনকারী দেশ, কিন্তু আমরা সবাই চাল খাই, যে কারণে আমরা যত চাল ফলাই সব চাল খেয়ে ফেলি। আর পাকিস্তানিরা যত চাল ফলায় সেটা খায় না, গম খায়, জব খায়, ভুট্টা খায়, কিন্তু চাল রপ্তানি করে। এই জন্য তাদের বাসমতি এইসব আমাদের এখানে এসেছে। তো পাকিস্তানের সঙ্গে ব্যবসা তো বন্ধ ছিল না, পাকিস্তানের সঙ্গে ব্যবসা ছিল। ক্রিকেটের ব্যাট এসেছে, বল এসেছে, সারা দুনিয়াতে কোকাবুরা বল এটা কোথায় বানায়? অস্ট্রেলিয়ান কোকাবুরা কোম্পানি পাকিস্তানে বানায় এই বল। যেমন গার্মেন্টস আমাদের এখানে সেলাই হয়, এরকম স্পোর্টস গুডস পাকিস্তানে তৈরি হয়। ফলে পাকিস্তানের বহু জিনিস আমরা এনেছি, পাকিস্তান থেকে খেলোয়াড় এনেছি, পাকিস্তান থেকে পাকিস্তানিদের গাওয়া প্রচুর গান ইন্ডিয়াতে গিয়েছে, কিন্তু সেটা তো আমরা শুনেছি। রাহাত ফাতে আলী কি জাবুই ম্যাট, তো এই জাবুই ম্যাটের ভিতরে তো রাহাত ফাতে আলী, এই যে আতিফ আসলাম,
এগুলো সব ইন্ডিয়াতে বসে বসে গান গায় না, তো ওরা কিন্তু ইন্ডিয়াতে বসে বসে গান গায়। তো ওদের দিল্লি ভালো গান গাওয়ার সময়, দিল্লি ভালো লাগে, বোম্বে ভালো লাগে, বোম্বে আরও বেশি ভালো লাগে। হ্যাঁ, কিন্তু অন্য সময় আর কি পাকিস্তানিদের দিল্লি ভালো লাগে না, নাচ গান করতে হলে দিল্লিতে যায়। এই সবই হচ্ছে ফ্রেন্ডশিপ অফ অ্যাডভান্টেজ অ্যান্ড বেনিফিট। কূটনীতিতে আমরা বেনিফিট নিব, ব্যবসাতে আমরা বেনিফিট নিব, কিন্তু নৈতিকতার জায়গায়, রাজনীতির জায়গায় আমরা তো সবসময় দাবি করব যে ইউ হ্যাভ টু সেই সরি। ওই দাবি তো আমরা ছেড়ে দিব না। আমি তাইওয়ানের স্বাধীনতার দাবি চায়না মেনে নিয়েছে, তাইওয়ানের সাথে চায়না ব্যবসা করে না, পুরা ব্যবসা করে। হংকং যখন আলাদা ছিল তখন হংকংয়ের সাথে চায়না ব্যবসা করে নাই, ব্রিটিশ প্রোটেক্টরেট করেছে। তাইলে এইটা ব্যবসার অজুহাত দিয়ে দিয়ে এই রাজনৈতিক প্রশ্নটাকে এড়িয়ে যাওয়া হচ্ছে আরেকটা ডাইভার্সন ক্রিয়েট করা। এবং আমি তো বারবারই বলছি যে তারা তাদের ঐতিহাসিকভাবে তাদের বাচ্চাদেরকে শেখায় যে আমাদের সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠরা গাদ্দার। আপনি বীরশ্রেষ্ঠকে যারা গাদ্দার বলে আপনি মেনে নেবেন, আপনি মনে করেন দিল্লির শত্রু। কিন্তু মজার ব্যাপার আছে, আপনি তো আদানির টাকা দেওয়া বন্ধ করেন নাই, আদানিকে তো ঠিক মতো টাকা দিচ্ছেন। ভারতীয়দের কোনো পেমেন্ট বন্ধ করেছেন? কোনো ভারতীয়কে চাকরি বন্ধ করে দিয়ে পাঠিয়ে দিয়েছেন ভারতে, যারা এখানে চাকরি করতো, যারা চলে গিয়েছে নিজে নিজে গিয়েছে। ফলে এই যে কথাগুলি বলা হচ্ছে, ব্যবসা ইন্ডিয়ার সাথেও চলছে, ব্যবসা পাকিস্তানের সাথেও চলছে, শ্রীলঙ্কার সাথেও চলবে, ব্যবসার দোহাই দিয়ে তো আপনি রাজনীতিকে ঠিক করতে পারবেন না। কিন্তু এখানে যে কথাটা বলছি, যেহেতু ভারতের একটা আগ্রাসন এই দেশে আছে, ভারত হচ্ছে কেন্দ্র। আসিফুজ্জামান ফুয়াদ ভাই যেটা বলছেন যে এই পুরো পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারত হচ্ছে একটা কেন্দ্র, কারণ তাদের বড় ধরনের আগ্রাসন করার জন্য আমার একটা বন্ধু তৈরি করতে হবে, সেটা পাকিস্তান হতে পারে। এখন পাকিস্তানের সাথে আমরা বন্ধুত্ব করব, কারণ ভারতের সাথে আমরা এখন আর বন্ধুত্ব চাই না। তাহলে আমাদের স্ট্র্যাটেজি কি হচ্ছে যে কারোর সাথে বন্ধুত্ব করব, কারোর সাথে শত্রুতা? তাহলে সেটা কি পাকিস্তানের ক্ষেত্রে এক সময় হবে, ভারতের ক্ষেত্রে এক সময় হবে, এরকম দোলাচাল থাকবে, নাকি সবার সাথে আসলে সমান বন্ধুত্ব? এটা আমরা করতে পারতাম যদি আমরা আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্র হতাম, তাহলে আমরা করতে পারতাম। আজ তুমি আমার বন্ধু, কাল তুমি আমার বন্ধু না, ইদার ইউ আর উইথ আস অর ইউ আর মাই এনিমি, আমরা বলতে পারতাম। কিন্তু আমাদের তো সেই সক্ষমতা, সেই শক্তি নাই। আপনি চিন্তা করে দেখেন, আমাদের তো চায়নার থেকে আমাদের সব অস্ত্রশস্ত্র আনতে হয়। তো এখন তো বলেছে চায়নার থেকে কিছু আনতে গেলে আমেরিকার কাছে জিজ্ঞেস করে নিতে হবে। তো এইগুলা কি এক ধরনের আগ্রাসন না? এটাও তো আগ্রাসন। ফলে আগ্রাসন হইতেই থাকবে। শক্তিশালী যে বড় মাছ ছোট মাছকে খেতে চাইবে, ছোট মাছের কাজ হচ্ছে বড় মাছকে অ্যাভয়েড করা, অথবা বড় মাছের সঙ্গে এমন একটা কৌশলী সম্পর্ক তৈরি করা যাতে বড় মাছ তাকে খেয়ে ফেলে না। তো আমাদেরকে ওইরকম একটা জায়গায় যেতে হবে, একটা সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি করতে হবে সবার সঙ্গে। এখানে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান কেউই শত্রু না, কেউই বন্ধু না। আমার যখন যাকে প্রয়োজন হবে আমি তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করবো, কিন্তু কারোর সঙ্গে শত্রুতা করব না। এটাই হওয়া উচিত, কারণ শত্রুতার খরচ দেওয়ার মতো ক্ষমতা এবং যোগ্যতা দুইটার কোনোটাই আমাদের নাই। আপনি দেখেন মিয়ানমার এতগুলি রোহিঙ্গাকে আমাদের এখানে ঠেলে ফেলে দিয়েছে। কিছুদিন আগে মিয়ানমারে বন্দুকের গোলাগুলির শব্দ হচ্ছিল, আমাদের এখানে আমরা জাহাজ বন্ধ করে দিয়ে বসেছিলাম। মিয়ানমারে পটকা ফুটলে আমাদের এখানে জাহাজ বন্ধ হয়ে যায়। সেন্ট মার্টিন আমরা জাহাজ চালাতে পারি না, আমাদের দুইটা সাবমেরিন আছে, কিন্তু তারপরে আমরা এখানে জাহাজ চালাতে পারি না। এই শক্তি নিয়ে আমরা আসলে কার সাথে লড়াই করবো? আসলে আমাদের কাজ লড়াই করে না, আমাদের কাজ হচ্ছে লড়াই যাতে না হয় সেই ব্যবস্থা সেদিকে যাওয়া। এবং তাইলে আপনি মিয়ানমারের সাথেও বন্ধুত্ব করেন, রোহিঙ্গাদের পাঠিয়েছে, তাতে কি হয়েছে? কোনো তো অসুবিধা নেই। ব্যবসা বাণিজ্য করলে, সম্পর্ক করলে, এটা তো স্ট্র্যাটেজিক্যালি মিয়ানমার আমাদের ভালো বন্ধু হতে পারে। চায়নার সাথে করেন, অন্য যারা আছে তাদের সাথেও করেন, সবার সাথে বন্ধুত্ব করেন। হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট মেইনটেইনড কতগুলা যে মানে এয়ারলাইন্স আছে তার মধ্যে একটা। সো ওইটা তো এমনিতেও মাঝে মাঝে ইঞ্জিনিয়ারদের পরীক্ষা করা উচিত ছিল, পুলিশ টুলিশ না পাঠালেও প্লেনগুলো আসলে ভালো করে ইঞ্জিনিয়ারদের পরীক্ষা করানো উচিত। ওয়ান অফ দি ওয়ার্স্ট এয়ারলাইন্স ইন পৃথিবী। আপনি সার্চ দেন, দেখেন 10টা খারাপ এয়ারলাইন্স আসে কিন্তু আমাদের এরকম নজির অনেক আছে, এয়ারক্রাফটের ক্ষেত্রে অনেক নজির আছে। আমাদের প্রায় সময় ধসে ধসে সব মরে যাচ্ছে, এমন কথা আমরা নিজে চোখেই দেখতে পাই। কিন্তু তারপরও প্রসঙ্গ হচ্ছে, আপনি যেহেতু মিয়ানমারের কথা বলছেন, রোহিঙ্গারা এখানে 17-18 লাখের মধ্যে হয়ে গেছে। আটকে পড়া পাকিস্তানের সংখ্যা 30 লাখ শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনো পর্যন্ত গণা হয় না। হ্যাঁ, বেড়েছে, 30 লাখ আটকে ছিল না, আটকে ছিল না, কিন্তু এদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে না। হ্যাঁ, এবং নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো কথাও নাই। আমাদের যেসব ঘটনা আছে, আমরা যা চাইছিলাম পাকিস্তানের ক্ষেত্রে, অনেক বছর পর যেহেতু তারা আসছেন, বাংলাদেশকে শেষ পর্যন্ত কি দিয়ে যেতে পারলেন? আসলে আটকে পড়া পাকিস্তানিদের সংখ্যা এখনো পর্যন্ত কেউ জানে না, কারণ ওইটার কোনো পরিসংখ্যান কেউ কখনো তৈরি করার চেষ্টা করে না। আমরা যখন দেখি যে কোনো একটা সরকারের একদম উঁচু পর্যায় থেকে যারা আসে, তখন যে দেশ তারা সফরে আসেন সেই দেশে তারা কিছু দেওয়ার চেষ্টা করেন, এই ছোটোখাটো একটা চুক্তি, এইগুলো ছাড়া না। আপনার কি মনে হয় না ঠিক আছে গণহত্যার ইস্যুটা এরকম বিতর্কিত জায়গায় আছে, কিন্তু যেগুলো এই যে যত টাকা পাই আমরা, বা পাকিস্তানিদের যারা আটকে পড়া পাকিস্তানিদের ইস্যুতে বা ক্ষতিপূরণ ইস্যুতে কোনো একটা ব্যাপারে তারা কথা বলতে পারতো, এটা কি আপনার মনে হয়?
দেখেন, আটকে পড়া পাকিস্তানি শব্দটা প্রবলেম্যাটিক, কারণ যেই পাকিস্তানকে এখানকার লোকরা বলছে ওই পাকিস্তানটা তারা কোনোদিন দেখে নাই। এই মানুষগুলো আসলে কোত্থেকে এসছে? তারা বিহার থেকে এসছে, উড়িষ্যা থেকে আসছে। বিহারে আপনি জানেন 45-46-এ এন্টি মুসলিম অনেকগুলো রায়ট হয়। বিহারের গণহত্যা খুব বড় রায়টের ঘটনা, দাঙ্গা। সেই দাঙ্গা থেকে পালিয়ে তারা মুসলমান হিসেবে এই পাকিস্তানে চলে আসছে 46-47-এ। তো আটকে পড়া পাকিস্তানি শব্দটা রাইট না, এটা আটকে পড়া মুসলমান বলতে পারেন, আটকে পড়া বিহারি মুসলমান বলতে পারেন, আটকে পড়া উর্দুভাষী বলতে পারেন। এবং তারা উর্দুভাষী বিকজ তারা বিহারের জনগোষ্ঠী, তারা উর্দুতে কথা বলে ওই অঞ্চলের আর কি। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কিন্তু সুপ্রিম কোর্টের একটা রায় আছে 2007-8-এর দিকে, যে যাদের জন্ম এই কমিউনিটিতে বাংলাদেশে হয়েছে, বাংলাদেশ আমলে হয়েছে, তারা সবাই জন্মসূত্রে বাংলাদেশি বলে বিবেচিত হবেন এবং তাদেরকে পাসপোর্ট দেওয়ার জন্য অর্ডার করে দেওয়া হয়েছে। আজকে এই সময়টাতে এসে বিহার থেকে আসা, ওখানে জন্মগ্রহণ করেছে, বড় হয়েছে, এমন মানুষ আপনি বেঁচে আছে খুব বেশি পাবেন না। তো সেই জায়গাতে মানে প্রচুর দাবি আছে, মানে আমরা এখানে আটকে পড়ে আছি, আমরা ওই পাকিস্তানে ফেরত যেতে চাই, এই রকম দাবি এই কমিউনিটিতে অলমোস্ট কেউ নাই। তারা আসলে মোটা দাগে সবাই বাংলাদেশি, তারা উর্দুভাষী বাংলাদেশি, তাদের অরিজিন বিহার থেকে এসছে। ইকুয়ালি একটা ইস্যু আছে, হচ্ছে প্রায় 40 লাখের মতো বাঙালি করাচিতে আছে। ইমরান খানকেই দেখেছি আপনার একমাত্র পলিটিশিয়ান যিনি 71 এবং এই আটকে পড়া জনগোষ্ঠীর যে বিষয়টা সেইটা প্র্যাগম্যাটিকলি বাস্তবায়ন করবার জন্য ইলেকশন টাইমে কথা বলেছিলেন। যদি উনি ক্ষমতায় আসার পরে এই বিষয়টা উনি আর ডিল করেন নাই। আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা এখন আর ডিল করার মতো স্টেজে নাই, বরং ফিরে যাওয়ার আলোচনার থেকে হচ্ছে দুই দেশ যার অংশে যারা আছেন তাদেরকে নাগরিক আকারে স্বীকৃতি দেওয়াটা হচ্ছে মোস্ট প্র্যাগম্যাটিক সলিউশন। টাকা পয়সার ব্যাপারে এবং অন্য যে আলোচনাগুলো আছে, এই আলোচনাটা খুব কন্টেস্টেড ডিসকাশন। আমার মনে হয় যে পৃথিবীর বিভিন্ন দেশে আলোচনাগুলো হয়েছে, এই আলোচনাগুলোর মডেল আলোচনা করা যেতে পারে। গিয়ে এই টাকাটা আসলে বিজনেস দিয়ে কিভাবে অফসেট করা যায়, নগদে ক্যাশ ট্রান্সফারের রিয়েলিটিতে আসলে আমরা যেতে পারবো না। আপনি ওইটা তখন বাজার মূল্য, এখন বাজার মূল্য, তখন কি প্রোডাক্ট আমার এখানে রপ্তানিযোগ্য ছিল, এখন আমি কি উৎপাদন করি, এই প্রসেসটা অনেক জটিল। বরং হচ্ছে যে বিজনেসের মধ্য দিয়ে এটাকে অফসেট করা, বিজনেস বাড়ানো, আমদানি রপ্তানি বাড়ানো, একটা প্রসেসের মধ্য দিয়ে ধরেন আমাকে বললো যে আগামী আমরা এটা অফসেট করবো কিভাবে, আমার ডিউটি ফ্রি আমি ইম্পোর্ট অ্যালাউ করব, কাস্টমস ফ্রি ইম্পোর্ট অ্যালাউ করব। তাহলে এটার মধ্য দিয়ে যেটা হবে, আগামী 25 বছর আমার বিজনেস কমিউনিটি এই অফসেটটা করে ফেলবে। এটার মধ্য দিয়ে দুইটা দেশ অর্থনৈতিক সম্পর্ক তৈরি করতে পারবে, দুই দেশ বেনিফিটেড হবে, কেউ কাউকে ক্যাশ না দিয়ে। তো সেরকম অনেকগুলো মডেল পৃথিবীতে আলোচনা হয়েছে ইতিমধ্যে, কমনওয়েলথের অনেকগুলো দেশে এটা হয়েছে, সেটা হতে পারে। এখন এই প্রসেসগুলো আলোচনা করা দরকার, বাট আলোচনার ফোকাস থাকতে হবে ফিউচার, পাস না, ফিউচারিস্টিক জায়গাতে যেতে হবে। আব্দুল তুষার, ব্যবসা নিয়ে তো আসলে তর্কটা হচ্ছে না, তর্কটা হচ্ছে গণহত্যার জন্য মাফ চায় নাই, তাদের সঙ্গে যে এইসব ইস্যু রিজলভ হয় নাই সেটার জন্য মাফ চায় নাই। ঠিক আছে, 50 বছর হয়ে গিয়েছে, আমরা বললাম তারা আর ফিরে যাবে না। তো 50 বছর হয়ে গেলে রোহিঙ্গারা আর ফিরে যাবে না, আমাদের নাগরিক হয়ে যাবে, এই তো যায় নাই তো অনেকে, 82-তে পৃথিবীতে রেফিউজিরা কেউ যায় নাই। পৃথিবীতে রেফিউজিরা অনেক দেশে গিয়েছে, পুরো ইসরায়েল তো রেফিউজিদের তৈরি করা, সব তো রেফিউজি। হ্যাঁ, তো যায় নাই, এরা রেফিউজি না, আমি আলোচনা করবো, এরা কেউ রেফিউজি না, এরা 800-1000 বছর ধরে অন্য দেশের নাগরিক, অন্য দেশের নাগরিক, কেউ দেশ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। দেয়ার হ্যাজ বিন এক্সোডাস, ডিফারেন্ট এক্সোডাসেস। ইতিহাস তো নিজে নিজে বললে হবে না, এক্সোডাসের হিস্ট্রি আছে, ইনকুইজিশনের হিস্ট্রি আছে, তাই না? এবং এই যে বালবোয়া নামে যে ভদ্রলোক আছেন তিনি কি করেছেন আমরা জানি, এবং স্প্যানিশ রানী ইসাবেলা কি করেছেন আমরা জানি। আমরা তো জানি কোথায় কোথায় ইনকুইজিশন হয়েছে, কিভাবে হত্যা করা হয়েছে মুসলিম ইহুদিদেরকে। আর্জেন্টিনা মাফ চেয়েছে টোবা এবং মকুইদের কাছে, অস্ট্রেলিয়া মাফ চেয়েছে অ্যাবরিজিনিদের কাছে, বেলজিয়াম মাফ চেয়েছে বেলজিয়ান কঙ্গোর কাছে কলোনিয়াল অ্যাবিউজ অ্যান্ড জেনোসাইড, এটার জন্য। ক্যানাডা চেয়েছে তাদের যে অরিজিনাল নেশন অর্থাৎ ইন্ডিয়ান যাদেরকে বলে তাদের কাছে। ক্যানাডা আবার ইনুইটদের কাছে আলাদা করে মাফ চেয়েছে। ক্যালিফোর্নিয়া স্টেট হিসেবে ইন্ডিজিনাস পিপলের কাছে আলাদা করে মাফ চেয়েছে। ক্যাটালোনিয়া মাফ চেয়েছে, চিলি মাফ চেয়েছে মাপুচেদের কাছে, জার্মানি তানজানিয়ার কাছে মাফ চেয়েছে কলোনিয়াল কিলিংয়ের জন্য, জার্মানি হেরেরো এবং নামাদের কাছে মাফ চেয়েছে, মেক্সিকো মায়াদের কাছে মাফ চেয়েছে 1000 বছর পরে এসে, মেক্সিকো ইয়াকিদের কাছে মাফ চেয়েছে, নেদারল্যান্ড সুরিনামের বিরুদ্ধে মাফ চেয়েছে, নেদারল্যান্ড ইন্দোনেশিয়ার কাছে মাফ চেয়েছে 2 বার। একটা হচ্ছে রাওয়াগেডে ম্যাসাকারের জন্য, আরেকটা হচ্ছে এক্সেসিভ ভায়োলেন্স করেছে তারা 45 থেকে 49 পর্যন্ত। নিউজিল্যান্ড মাফ চেয়েছে
ময়ূরীদের কাছে, নরওয়ে মাফ চেয়েছে সামিদের কাছে, এল সালভাডোর মাফ চেয়েছে তাদের অ্যাবরিজিনিদের কাছে, ইউনাইটেড কিংডম তাইনুইদের কাছে মাফ চেয়েছে, ইউনাইটেড স্টেটস গুয়াতেমালার কাছে মাফ চেয়েছে, ইউনাইটেড স্টেটস তাদের নেটিভ হাওয়াইয়ানদের কাছে মাফ চেয়েছে, কারণ বাচ্চাদেরকে ধরে ধরে তারা জাপানি মনে করে স্কুলে নিয়ে গেছে, বাপ মার কাছ থেকে আলাদা করেছে। ইউনাইটেড স্টেটস আবারও রেড ইন্ডিয়ান বলে যাদেরকে, সেই ইন্ডিয়ানদের কাছে মাফ চেয়েছে, এবং ইউনাইটেড স্টেটস আবারও আমেরিকান ইন্ডিয়ান বোর্ডিং স্কুলগুলিকে যে তারা বানিয়েছিল, যেখানে তাদেরকে জোর করে বাচ্চাদেরকে কেড়ে এনে ভদ্র বানানোর জন্য দিত, তাদের কাছে। আপনি অস্ট্রেলিয়ার ছবিটা নিশ্চয়ই দেখেছেন, নিকোল কিডম্যানের ছবি। এই ছবিটা অসাধারণ, এত সুন্দর। সেই ছবির মধ্যে কিন্তু আছে যে কিভাবে অস্ট্রেলিয়ানরা নির্যাতন করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই অ্যাবরিজিনিদের উপরে। খালি তো ওই ছবিটার মধ্যে নিকোল কিডম্যান আর হিউ জ্যাকম্যানের নাচ দেখলে হবে না, তাই না? অন্য জিনিসও দেখতে হবে। মানুষ শিখতে চাইলে বহুত জায়গার থেকে ইতিহাস শিখতে পারে। জীবন থেকে নেয়া দেখলেও ইতিহাস শেখা যায়, গান্ধী ছবিটা দেখলেও ইতিহাস শেখা যায়, কি বলে ফ্রিডম অ্যাট মিডনাইট দেখলেও শেখা যায়, প্যাসেজ টু ইন্ডিয়া দেখলেও শেখা যায়, তাই না? কিন্তু মুশকিল হইলো পাকিস্তান এগুলো দেখে বলে আমার মনে হয় না। পাকিস্তান যদি দেখতো তাহলে এতদিনে বহু আগে এইসব ধর্মের দোহাই, ভাই ভাইয়ের দোহাই না দিয়ে জাস্ট সিম্পলি বলতো যে আমরা দুঃখিত, আমরা অন্যায় করেছি। অন্যায় তো স্বীকার করে না, এইটা তাদেরকে স্বীকার করতে হবে। আজ হোক, কাল হোক, 500 বছর পরে হোক। এই যে 1000 বছর পরে এসে চায়নাই মাফ, এখানে আমি যে লিস্ট দিলাম ওরকম চাইতে হবে। আমরা থাকবো না হয়তো, এই সব কিছু হয়তো থাকবে না, কিন্তু অপরাধীকে এটা চাইতে হবে মাফ। নির্বাচনে জয়লাভ করতে হবে অথবা রুইন্ড হয়ে যেতে হবে যে কোনোভাবে। এই জন্য তারা আসলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে খেপাতে চাচ্ছে না, ছাত্রদেরকে খেপাতে চাচ্ছে না। আবার যেহেতু ক্যান্টনমেন্টের সঙ্গে, সেনাপ্রধানের সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাতের আমিরের একটা সম্পর্ক আছে, এটা তো ওপেন সিক্রেট, সবাই জানে। তো সেক্ষেত্রে জামাতের সঙ্গে এই মুহূর্তে আসলে কনফ্রন্টেশনে তারা আসতে চাচ্ছে না। অনেক জায়গাতে শিবির আধিপত্য দেখাচ্ছে, চট্টগ্রামে দেখাচ্ছে, রাজশাহীতে দেখাচ্ছে, ঢাকাতে দেখাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখাচ্ছে। সেখানে যদি আসলে ছাত্রদল বা যুবদল তারা যদি শক্তি প্রয়োগ করতে চায়, তাহলে সেখানে কী ধরনের পরিবেশ পরিস্থিতি হবে এটা বলা যায় না। তো সেটা আসলে বিএনপি ঝুঁকিটা নিতে চাচ্ছে না। এর কারণ হলো বিএনপি ভয় পাচ্ছে যে যেহেতু তাদের জীবনের সবচেয়ে প্রথম দুর্ভোগ, দুর্দশা তাদেরকে শেষ করে দিয়েছে 11। তো কাজে 11-র আতঙ্ক তাদেরকে সবসময় তাড়া করছে। আপনি এখানে বলছেন যে একই সাথে তারা ছাত্রদের, সরকারকে, জামাতকে ভয় পাচ্ছে। বিএনপি একটা রাজনৈতিক দল, এদেশে মানে পালাক্রমে তারা শাসন করেছে, 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া, এবং তাদের বিরাট রাজনৈতিক দল। তারা কি এত দুর্বল হয়ে গেছে যে সবাইকে তাদের ভয় পেয়ে চলতে হচ্ছে? আপনি কথাটা উল্টাই দেন না কেন? আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, 35% ব্রুট মেজরিটি, 15 বছর একচেটিয়া ক্ষমতা ভোগ করেছে। তারা টোটাল জিডিপির 60% তাদের হাতে ছিল, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু। কিন্তু যখন রাষ্ট্র ক্ষমতা চলে গেছে, তারা তো 1 ঘন্টা তো দূরের কথা, 30 মিনিটও তো দাঁড়িয়ে থাকতে পারেনি, সব পালিয়ে গেছে। এবং শুধু তাই নয়, এখন যারা পালিয়ে গেছে, আপনি যে কোনো জনের নাম বলেন, আমি কাউকে ছোটো করতে চাই না, তাদেরকে যদি খুব অনুনয় বিনয় করেন যে ঠিক আছে, আপনি তো অনেক দিন যাবত আওয়ামী লীগের সেক্রেটারি হতে চাচ্ছিলেন, শেখ হাসিনা আপনাকে আওয়ামী লীগের সেক্রেটারি বানাতে চাচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে নিজে উনি ওই আওয়ামী লীগের অফিসে বসায় দিয়ে আসবেন, আর আগামী মানে দেখা গেল যে 1 সপ্তাহ ওখানে পুলিশ, মিলিটারির সর্বোচ্চ সিকিউরিটি থাকবে, আপনি শুধু অফিসটা একটু পাহারা দেবেন। আপনি দেখুন তো কাউকে আনতে পারেন কিনা? তারা বলবে মরে যাব, এর চেয়ে আল্লাহ তুমি আমাকে উঠাই নাও এখান থেকে, আমি মরে যাব, কিন্তু আমি এই বাংলাদেশে আওয়ামী লীগ অফিসে যেতে পারবো না। তা এই যদি হয়, মূল ব্যাপার হলো ভয় একটা ভাইরাসের মতো, আর সাহসও একটা ভাইরাসের মতো। যখন রাষ্ট্র ক্ষমতায় মানুষ থাকে তখন খুব হম্বিতম্বি করে। এই যে আপনি দেখুন গত 1 বছর ধরে যে সমস্ত মানুষ খুব সাহস দেখাচ্ছেন, এটা করব, হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, লাঠিকা আন্দার, মুগুর ভরেঙ্গা, এই সমস্ত বড় বড় কথা বলছে। অথচ দেখেন এরা, দেখা গেল যে পুলিশে যদি কেউ একটা বাঁশিতে ফু দিত, তাহলে দেখা গেল চিত হয়ে পড়ে যেত। বক্তব্য দিতেছে, বারবার শুধু এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, কখন পুলিশ আসে। কিংবা দেখা গেল যে পুলিশ খেলে বলছে ধর, এরপরে সে অন্তত 1 ঘন্টা দৌড়াইছে, দৌড়ানোর পরে পিছনে তাকায় দেখে যে আসলে মানে সে কোত্থেকে শুনলো। এরপরে যে কয়জন দৌড়াইতেছিল, এই ধর, এই কথা কে বললো রে? তো বললো যে দৌড়াইতেছে, আমি বলছি লিডার, আমি বলছি, বলে তোর কথা শুনে এতক্ষণ দৌড়ালাম। এরকম ঘটনা বহুবার ঘটেছে। মানে মনে করছে পুলিশে ধরেছে, কিন্তু আর একজন নিজেদের মধ্যে করে তারা 1-1.5 ঘন্টা দেখা গেল গুলিস্তানতে দৌড়ে সায়দাবাদ পর্যন্ত পৌঁছে গিয়ে তারপর বলে যে কথাটা কে বললো? বলে যে লিডার, বলছিলাম তো আমি, এই কথা আমি বলছি। এই জন্য 2 জন দৌড়াইছে। তো এইরকম যারা ভীত সন্ত্রস্ত ছিলেন, যারা পালিয়ে বেড়াতেন, এবং
যাদের সবারই হার্টের ব্যায়াম হয়ে গেছে, হার্টে 10-12টা ব্লক, এমনি এমনিতে ব্লক হয় না, তো হার্টে ব্লক হয়েছে, ক্যান্সার হয়েছে, ব্রঙ্কাইটিস হয়েছে, নিউমোনিয়া হয়েছে, এখন অল অন এ সাডেন গত 1 বছরে তাদের ভাবসাব দেখে মনে হয় যেন তারা দ্বিতীয় আলেকজান্ডার, তারা দ্বিতীয় জিয়াস সিজার বা নেপোলিয়ন বোনাপার্ট। এত সাহস তাদের কোথায় ছিল, শক্তি তাদের কোথায় ছিল, এরকম। তো এরকম ক্ষমতার উপর নির্ভর করে এখন বিএনপি যেহেতু একটা বেহেশতের দোজখের মাঝামাঝি জায়গায় আছে, আপনি জানেন যে উনি ধর্মের কর্মের কথা বললো, কিয়ামতের দিনে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত থাকবে যারা বেহেশত এবং দোজখের মাঝামাঝি থাকবে। যারা দোজখে যাবে তারা তো কান্নাকাটি করবে, মাসছে, কাটতেছে, আর যারা বেহেশতে যাবে তারা তো মোটামুটি এখন মাঝামাঝি কারা আছে? হ্যাঁ, এখন মাঝামাঝি মানে বিএনপি আছে, এখন মাঝামাঝি বিএনপি আছে। এখন ওই ভয়ে, ওই আতঙ্কে সে এখন মানে একবার দোজখের দিকে তাকায়, মানে ওই আগে আওয়ামী লীগের জমানা, 1/11-এর জমানা, ওই মামলা, ওই মোকদ্দমা, আবার সামনে যদি জান্নাতের দিকে তাকায়, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনাতে বসে আছে, ওই চেয়ারটা আমার, ওখানে গিয়ে আমি বসবো, পোলাও আসবে, কোরমা আসবে, আহা কত সুন্দর দোতলা সেলুট দেবে, আর্মিওল অফিসার আসবে, গার্ড সাবধান, 10-12টা সেলুট দেবে, আমার সারা শরীর কাঁপতে থাকবে আনন্দে, আমি স্পেশাল চার্টার প্লেনে করে ইংল্যান্ডে যাব, আমেরিকাতে যাব, সমস্ত লোকজন জি স্যার বলবে। তো এই যে তার যে আনন্দ, সে আনন্দ আর তার সঙ্গে সঙ্গে আতঙ্ক, এই দুইয়ের মধ্যে থেকে সে সিদ্ধান্ত নিতে পারতেছে না যে হোয়াট শুড ডু। আজিজ ভাইয়ের কাছে আমি আসি, যে কথাটা বললেন যে বিএনপি আসলে সবাইকে ভয় পাচ্ছে, এই কথাটা অনেকেই বলে যে এখন সবাইকে ভয় পাচ্ছেন। একজন মানে আগে শুধু সরকারকে ভয় পাইতো, সবাইকে। আপনি কি সবাইকে ভয় পান নাকি পান না? সবার ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য যে হ্যাঁ আমরা সবাইকে ভয় পাচ্ছি এখন? কারণ ব্যক্তিগতভাবে আমার যদি বলেন, আমার কোনো প্রত্যাশা নেই, আমার কোনো ভয় নেই। আর সাংবাদিক হিসাবে? আর সাংবাদিক হিসেবে আমি কখনো ভয় পাইনি। আমি পরিষ্কার বলছি, আওয়ামী লীগের শেষ সময়ে আমাকে বহুভাবে হুমকি দেওয়া হয়েছে। আমি বলছি যে ভাই আমার কোনো প্রত্যাশা নাই, মেরে ফেললে আমার কোনো অসুবিধা নেই, আমাকে জেলখানায় রাখলেও কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আপনার সাহস থেকে সেটা বলছেন। সাধারণ যে মানুষ বা যে মানুষটার এই সাহস নাই, তিনি কি ভীত সন্ত্রস্ত হয়ে এখন চলবেন, নাকি আসলে এইটা রাজনৈতিক কথাবার্তার মধ্যে আসলে সহজভাবেই আমরা চলতে পারব? সত্য কথা সাহস করে সবারই বলা উচিত, কিন্তু সেটা হয়তো হয় নাই। কারণ দেশ স্বাধীন হয়েছে 71 সালে, এরপরে যে জাতিকে সাহসী হিসেবে গড়ে তোলা, এইটা হয় নাই। এবং আপনি দেখেন এখনও আমি বলবো যে ক্রিকেট খেলা দেন বাংলাদেশ আর ভারতের সমর্থক পাবেন বাংলাদেশে, দুর্ভাগ্য জাতি। পাকিস্তানের সাথে খেলা দেন, পাকিস্তানের সমর্থক পাবেন, এরকম জাতি খুব কম পাবেন। সুতরাং এই জাতি তো আমরা গঠনই করতে পারি নাই। আর যেটা বিএনপির ভয় পাওয়ার কথা বলতেছেন, দেখেন এটা ঠিক, বিএনপি ট্রমার মধ্যে থাকার কথা। কারণ আওয়ামী লীগের দুঃশাসন, 1/11-এ যে -2 ফর্মুলা করে তারপরে বেগম খালেদা যেভাবে নিগৃহীত করলো, তারেক রহমানকে যেভাবে মাজা ভেঙে ফেললো, এগুলো একটা ট্রমার মধ্যে তো আছে। কিন্তু এখন যে জায়গা, এটা বিএনপি উটকো ঝামেলার মধ্যে পড়ছে। এই ট্রমা থেকে কি নেতাদের মধ্যে সেটা ছড়িয়ে গেছে? এই কারণেই কি তারা একটু এই সরকার বিরোধী একটু না অনেকখানি বলে, যাতে তাদের মনে হয় তারা নেতাদের মধ্যে না, আমি বলবো যে হয়তো উপরের নেতাদের মধ্যে চিন্তাটা এইটাই কাজ করে যে উটকো ঝামেলায় পড়ছে। অর্থাৎ এখন আওয়ামী লীগ পালায় যাওয়ার পরে এখন বিএনপি বড় দল, ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় যাবে। সুতরাং এই ইলেকশনটা যেতে দিচ্ছে না উটকো ঝামেলা। ছোট ছোট দল ওয়েস্টমিনিস্টার সিস্টেমে গেলে সবার অনেকের জামানত, যেমন এনসিপি বললো না অনেক কিছু, আমি বলবো না। আওয়ামী লীগের আমি নির্বাচন করেছে না, সেখানে 3টা কিংস পার্টি করেছে, একটা প্রার্থীর জামানত থাকে নাই। এনসিপিকে নির্বাচনে পাঠান, একটারও জামানত থাকবে না। জামাতে ইসলাম একবার নিরপেক্ষ নির্বাচন করছে, 1টা সিট পাইছে, আর একবার করছে 3টা সিট পাইছে। আর সবসময় বিএনপির ঘাড়ে চড়ে বেশি বেশি সিট পাইছে, মন্ত্রীও হয়েছে। হ্যাঁ, তো সুতরাং এই যে ইসলামিক আন্দোলন খেলে ভালো গোল করতে পারে না। দেখলেন না 18 সালে সব নির্বাচনে অংশগ্রহণ করেছে, একটা পোস্টার ছেড়ে গেছে তার। হ্যাঁ, তারাও তো ফ্যাসিবাদের দোষর। এই নির্বাচনটা করার সুযোগ করে দিছে জাতীয় পার্টি এবং ইসলামিক আন্দোলন বাংলাদেশ। 18 সালের নির্বাচনে একটা বড় সিট পাবে তো, এই কারণে তারা আনুপাতিক নির্বাচনে গেছে। আবার দেখেন কেমন ডাবল স্ট্যান্ডার্ড। আর জামাত ইসলাম কিন্তু 300 সিটে নমিনেশন দিয়ে ফেলছে, অর্থাৎ ওইদিকে দিয়ে রাখছে, আবার এদিকে আনুপাতিকও চায়। আবার খেয়াল করেন সবচেয়ে বড় কথা, এটা জেনারেট করছে কোত্থেকে? জামাতের আমিরের সিট সিলেটে
জামাতের সেক্রেটারি জেনারেল সিট খুলনায় ওরা পাশ করবে না। ওয়েস্টমিনিস্টার সিস্টেমের নির্বাচন হলে এই দুজন ফেল, আমি গ্যারান্টি দিচ্ছি ফেল। সুতরাং এই জন্য আনুপাতিকে গেলে নাম্বার 1 নম্বরের 2 নম্বরের নাম লিখবে যে আনুপাতিক নির্বাচনে ছোট পার্টিরাও সংসদে যায়। আরে যার পার্টি নেই সংসদে যাওয়ার শখ কিসের? তাহলে সংসদে নেওয়ার শখ কিসের? আমার ফ্যামিলিতে আমার 72 জন সদস্য, তার ভোটার 45 জন আছে নাকি? পার্টি একটা কয়টা পার্টি আছে? 45 জনের পার্টি কয়জনের আছে? ওই যে 11 দল আছে না, এখনো 11 দল আছে না, ওটা বিএনপির সাথেই আছে। হ্যাঁ রে, 11 দল প্রেস ক্লাবের সামনে মিটিং ডাকছে, এই যে 12 জন খাড়া আছে, সামনে 9 জন মাটি রাজনৈতিক দল। এখন এখানে ক্ষমতায় নিতে হবে নাকি? ক্ষমতায় নিতে হবে। এখন ক্ষমতায় যদি নেন, যদি আনুপাতিক নির্বাচনে যান, কারে ভোট, তার প্রতিনিধি কোথায়? আপনি ধরেন ওই একটা পার্টি 2% ভোট পাইল, 2% ভোট পায় সেই সংসদ, ওটারে 120 দিন পরে ওটাকেই আবার সংসদ করা হবে। খেয়াল করেন। আবার বলতেছে জামাত ইসলাম বলতেছে, শিক্ষিত লোক কিন্তু, আমি ডাক্তার, MBBS ডাক্তার, আর সেক্রেটারি জেনারেল সে কিন্তু পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট ক্লাস হওয়া, ঢাকা ইউনিভার্সিটি, মাইন্ডেড, শিক্ষিত লোক, অশিক্ষিতর মতো কথা বলে। দেখেন, সে বলতেছে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স দিয়া এটাকে বাস্তবায়ন করে আমরা যাব, ইলেকশনে যাব। সংবিধানের সাথে সাংঘর্ষিক একটি ওয়ার্ডও প্রেসিডেন্ট অর্ডিন্যান্সও জারি করতে পারবে না। তো তার কী কামনা করবে? কারণ তিনি বলেছেন জুলাই সনদকে যদি আইনি ভিত্তি না দেওয়া হয় তারা সেটাতে যাবে না, এবং একই সাথে তারা গণপরিষদ ভোটও চেয়েছেন। কিন্তু এর মধ্যে বিএনপি বা এই যে মব বা যে ট্যাগিং, যে আতঙ্ক এটা তৈরি হচ্ছে, সেটা সাধারণ জনগণকে আসলে কোন জায়গায় নিয়ে যাবে? গোলাম মোল্লা রনি গণতন্ত্রের কথা বলছিলেন, আমরা সেটা জানতো। মোল্লা রনি, আপনি বলেছিলেন যে এই সময়কার চেয়ে আগের সময়, এই সময়ের চেয়ে আগের সময়ের গণতন্ত্র অনেকখানি ভালো ছিল। যে গণতন্ত্র নিয়ে শেখ হাসিনাকে সবচেয়ে বড় স্বৈরাচার বলা হয়, ফ্যাসিস্ট বলা হয়, কিন্তু আপনার মনে হচ্ছে এখনকার চেয়ে তখন কম ছিল। মানে এটা একটা খুবই বিপরীতমুখী কথা হয়ে গেল কিনা এই সময়কার প্রেক্ষিতে? ব্যাপারটা হলো যে গণতন্ত্র এটা ওয়াইড, মানে শস্যক্ষেত্র। শেখ হাসিনা যে কাজগুলো করেছিলেন জঘন্য, সেটা হলো প্রথমত নির্বাচন ব্যবস্থা থেকে ধ্বংস করে দিয়েছিলেন। তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল নির্বাচন। সেকেন্ড অভিযোগ ছিল যে তার একটা অর্থনৈতিক দানব তৈরি হয়েছিল তার চারিপাশে, যারা বড় বড় দুর্নীতি করেছে। থার্ড যেটা ছিল সেটা হলো রাজনৈতিক যারা প্রতিপক্ষ, তাদেরকে আয়না ঘরে ঢুকানো, গুম, খুন ইত্যাদি। আপনি যদি ধরেন এটা হলো মেজর। আর গণতন্ত্র বলতে যদি ধরেন বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, শিল্প কলকারখানা গড়ে তোলার স্বাধীনতা, তাহলে আপনি দেখবেন যে ওই সময়টাতে আপনি এই যে টকশোর কথাই চিন্তা করেন। টকশো আমি পার্লামেন্টে বলি, আমি যে পার্লামেন্টে ছিলাম পাপিয়া ছিল সেখানে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী উপস্থিত, পাশে তার বিআই যেটা মোশাররফ সাহেব উপস্থিত। পাপিয়া সংসদে রেকর্ড বক্তব্য দিল যে শেখ হাসিনার সঙ্গে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বিয়ের পরকীয়া সম্পর্ক ছিল, এবং ওই বিয়ের কোলে সারাদিন গিয়ে সে বসে থাকতো। বসে থাকার কারণে ওই বিয়েই এই শেখ হাসিনার প্রেমে পড়ে তার নিজের বউকে গলা টিপে মেরে ফেলেছে। পার্লামেন্টে এই কথা বলেছে। আপনি ডেমোক্রেসি কাকে বলে? একটু শব্দ তো হয়নি। ওই যে নীলুফার চৌধুরীর মণি, ওই মানে আব্দুল মুহিত, তা আমাদের বলতেছে আমাদের এই পার্লামেন্টে একজন মাল মুহিত আছে, বয়স্ক মানুষ। তো উনি তো বুড়া মানুষ, লাফায় উঠছে, আমাকে এই কথা বললো। শেখ হাসিনা থেকে টাইনে বসাইছে যে থামো। আমি ওই দলের সংসদ সদস্য ছিলাম। আমি টকশোতে এসে বলতাম যে কিসের প্রধানমন্ত্রী, উনি কী চালায়? ওনার তো কোনো চেইন অফ কমান্ড নেই। সমস্ত পত্রিকায় ব্যানার হেডলাইন্স হয়, মানে কলামে ব্যানার হেডলাইন্সে এমপি রনির অভিযোগ প্রধানমন্ত্রীর কোনো চেইন অফ কমান্ড নেই। আমাকে তো কোনো শোকজ করা হয়নি। পরে অন্য সবাই যারা আসতো তারা তো ইচ্ছা মতো সেই বাকশাল নিয়ে, শেখ হাসিনাকে, জয়কে নিয়ে, ওইটি নিয়ে কী না হতো। হ্যাঁ, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, সেটা মাহমুদুর রহমান সাহেবের উপর অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, এরকম ঘটনা সেটা তো এখনও অহরহ হচ্ছে। কিন্তু ওই অন্যায়ের পাশাপাশি যে ভালো যে দিকগুলো আছে, এখন কি হচ্ছে আপনি দেখেন, প্রত্যেকটা মিডিয়া বলেন, হাউস বলেন, মানুষ বলেন, মবের আতঙ্ক। দিনে দুপুরে রাত্রের মধ্যে 4-5 জন লোক গিয়ে একটা রাস্তার সামনে বসে তারা কী করতেছে, একটা মব সৃষ্টি করছে। 4-5 জনের কয়দিন আগে 3টা না 4টা তরুণকে ধরে পিটিয়ে সেই রাস্তার পাশে মেরে ফেললো।
তো এখানে তো সব মানে অসহায় হয়ে পড়ছে। আপনি কি বলবেন? তা যেটা বললাম যে এই যুগে যেটা ছিল তুলনামূলকভাবে গণতন্ত্রের জন্য যে জায়গাগুলো সেটা অনেক অনেক বেশি ছিল আগের জমানায়। ধরেন এই যে ফজলুর রহমান, আপনি ফজলুর রহমান সাহেবের মতো মানুষ, শেখ হাসিনাকে আমার কাছে মনে হয় যে শেখ হাসিনাকে তিনি যে গালাগালি করছেন তার 1 লাখের 1 ভাগ যদি এখন তিনি জামাতের আমিরকে নিয়ে বলেন এই সময়টাতে, অথবা তারেক রহমান সাহেবকে নিয়ে বলেন, শেখ হাসিনা যখন প্রাইম মিনিস্টার যদি বলেন, তারপরে ধরেন এনসিপির নাহিদ হাসনাতকে নিয়ে ওই কথা বলেন, অর্থাৎ শেখ হাসিনাকে তার শেষ দিন পর্যন্ত যে গালাগালি করেছেন তার 1000 ভাগের 1 ভাগ যদি বলেন, মানে আমি বলবো যে 1 ব্যাটালিয়ন সৈন্য দিয়েও আপনি এখন মানে ডাকে ফজলুর রহমান সাহেবকে রক্ষা করতে পারবেন না। এটি হলো বাস্তবতা। 4-5 জন লোক ওনার বাসার সামনে গিয়া এই মফ করছে, তার বিচার চাই, গ্রেপ্তার চাই, আর তার ভয়ে সে পুরো দেখা বিএনপি অফিস থর করে কেঁপে তা একে বলছে তাকে 24 ঘন্টার মধ্যে জবাবদিহি করতে হবে। সো ইজ ইট ডেমোক্রেসি? এটা কি আপনার কাছে মনে হয় ডেমোক্রেসি? আজিজ ভাই, এটা কি মনে হয় আপনার ডেমোক্রেসি? আমি সাংবাদিক হিসেবে বলি, আপনি বলেন, যখন 5ই আগস্টে পরিবর্তন হলো তখন প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র নেতা আসলো, এসে একটা তালিকা দিল, বলল এরা ফেসিবাদের দোষর, তাদের প্রেস ক্লাবের মেম্বারশিপ চলে গেল। এরপরে যখন আপনার ইয়েতে সংসদ ভবনে সচিবালয়ে আগুন লাগছে একটা উইংয়ে, তখন সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিল এই সরকার। পৃথিবীতে নজির পাবেন? 116 না 60 জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছে, এর ভিতরে দুর্নীতিবাজও আছে। আপনি তাদের হত্যা মামলা দিলেন কেন? এর ভিতরে অনেকে হত্যা মামলা দিছে কেন? তারপরে এদের অন্যায় করে বিচার করেন, চুরি করলে বিচার করেন, তাদের কেসও ট্রায়ালে ওঠে না, হিয়ারিং হয় না। তাহলে আপনি কি বলবেন? আপনি বলেন বর্ডার্স উইথ রিপোর্টার প্রত্যেক বছর সূচক তৈরি করে, গণমাধ্যম সূচক, এ কারণে সূচক নাম নিচে আসবে না। এখন মুখে বলে, এই সরকার মুখে বলে যে বলছে যে আমাদের সমালোচনা করুক, করে, দৃশ্যমান কোনো বাধা নেই। কিন্তু আপনি বলেন, আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে সেলফ সেন্সরশিপ এই গণমাধ্যমে এর চেয়ে বেশি আর কোথাও বাকশাল জামানা তো ছিল না। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, যে কথা নির্মল সেন লিখেছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। সরকারের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকেও নিশ্চয়ই অনেকে থাকলে এই আলোচনাটা আরও হতো, কারণ সেই পক্ষেরও নিশ্চয়ই কোনো বক্তব্য আছে, আমরা নিশ্চয়ই তাদের কাছ থেকেও শোনার চেষ্টা করব। অনেক ধন্যবাদ আব্দুল তুষার, আসুজ্জামান ফুয়াদ, অনেক ধন্যবাদ। আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে এবং সময়েরও শেষ পর্যায়ে, আগামীকাল আবারও দেখা হবে।